পরিবর্তন প্রয়োজন। এই পরিবর্তন হলে 21 তারিখ দুয়াত কলম মার্কায় ভোট দিয়ে আপনারা পরিবর্তন। নেতা আমরা উপস্থিত হয়েছি, আমরা রাজনীতির সমীকরণের ভেতর দিয়ে বড় হয়েছি। আমরা রাজনীতি করি বলে বিএনপি জামাতকে অসম্মান করা, রাজনীতি করে বলে প্রতিপক্ষকে অন্যায়ভাবে জুলুম করা, অন্যায় না করলে অন্যায় বলে তাকে ক্ষতি করা, ওই রাজনীতি শিখিনি। আমরা শিখেছি আমি আমার মতবাদ প্রচার করব, আমি আমার গল্প বলবো, মানুষ বিশ্বাস করলে আমার দিকে আসবে, বিশ্বাস না করলে অপর দিকে যাবে। কিন্তু কাউকে জোর জবরদস্তি করে আমার পক্ষে আনার যে রাজনীতি, সেটা বঙ্গবন্ধু আমাদের শিখায়নি এবং আমাদের নেত্রী শেখ হাসিনাও আমাদের শিখায়নি। আমরা তিল তিল করে লড়াই করে 23 বছর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছি। আবার 21 বছর শেখ হাসিনা নিজের জীবনকে বিপন্ন করে, পরিবার পরিজনের সুখ আহ্লাদ নষ্ট করে গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য লড়াই করেছে। আমরা সেই শিক্ষায় বড় হয়েছি। কিন্তু হঠাৎ করে ক্ষমতা ব্যবহার করে জায়গা জমির মালিক হওয়া, ক্ষমতা ব্যবহার করে বড় বড় বিল্ডিং ভবনের মালিক হওয়া, ক্ষমতা ব্যবহার করে মানুষের জমি জমা দখল করে নিজেই সম্পদশালী হওয়ার যে অপরাজনীতি, সেই রাজনীতি থেকে আমাদের এলাকাবাসীকে মুক্ত করার জন্য এখন চারণের বেশি ঘুরছি। আমি বিশ্বাস করি আজকেও আসার কারণ সেটি যে আমি বিশ্বাস করেছি যে দুইজন মানুষ প্রতিযোগিতা আছে, একজন আমাদের সাইদি। আমি মনে করেছি সাইদিকে যদি বলি, এই সাইদি তুমি দেমুশিয়া কালম মুক্ত রাখবে, এটা তুমি দখল করতে পারবে না, সে আমাদের কথা শুনবে। আরেকজনকে সেই শোনাতে পারবো না। আমি বিশ্বাস করি এই বদরখালী, ডেমুশিয়া, কোনাখালী, ইলিশিয়া, এখানকার মানুষের জীবন জীবিকা স্লুইস গেট, বন্যা মহামারী দুর্যোগ থেকে এই স্লুইস গেট হলো বড় সমস্যা। আমরা যদি তাকে বলি সাইদি চোখ রাঙিয়ে বলি ওই স্লুইস গেট গুলো খোলা রাখবে, লবণ পানি ঢুকাতে দেবে না, তোমাকে পাহারাদারের ভূমিকা নিতে হবে, সে কিন্তু নেবে। সে কোনো ডাকাত দিয়ে স্লুইস গেট জবরদখল করে মানুষের উপর দুর্যোগ নামিয়ে আনবে না। এই বিশ্বাস আমার আছে বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। কারণ আমি রাজনীতি করি, আমার মানুষের পক্ষে কথা বলতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। তাহলে কাজ করতে গেলে আজকে সুবিধা হলো, আগে এমপি কে আমরা কথা শোনাতে পারতাম না, আজকে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে একটা কথা বললে তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কথা শোনেন। এটা আমি আমার মন থেকে বলছি। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে একটা ফোন করলে আদবের সাথে আমাদের সাথে কথা বলে, কি ভাই কি হয়েছে, কি করতে পারি বলেন। এই যে একজন এমপি এরকম ভদ্র ভাষায়, শালীন ভাষায় কথা বলে, এখানেই আমাদের সবকিছু পাওয়া হয়ে গেছে। সুতরাং এমপি যখন এভাবে আমাদের সহযোগিতার হাত বাড়ায়, আর উপজেলা চেয়ারম্যান যখন এক সুরে কথা বলবে, আমার নুর হোসেন আরিফ যখন এক সুরে কথা বলবে, আমি বিশ্বাস করি বদরখালীর উন্নয়ন হবে। এরকম তিনজনের এক সুরে কথা বলার মধ্য দিয়ে বদরখালী একটি স্বপ্নের, এখানে একটি নতুন ইউনিয়ন, যে নতুন স্বপ্ন যে আজকে এখানে মাতার বাড়িতে 1200 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প, এখানে ডবল লাইনের রাস্তা চলে যাচ্ছে, এখানে রেল লাইন চলে আসবে, এখানে উপশহর হবে, এখানে মিনি সিঙ্গাপুর গড়ে উঠবে, এখানে বড় বড় জাহাজ বিরবে, জাহাজের নাবিকেরা এখানে ঘুরতে ফিরতে আসবে, বাসাবাড়ি নিয়ে থাকবে। এই বদরখালীকে উন্নত করার জন্য তিনজনের সমঝোতা প্রয়োজন কিনা আপনারা বলেন। তাহলে আমরা উপজেলা চেয়ারম্যান পেলে, এমপি পেয়েছি, ইউনিয়ন চেয়ারম্যান আছে, অবশ্যই বদরখালী চকরিয়ার মধ্যে শ্রেষ্ঠ একটি ইউনিয়ন হবে, শ্রেষ্ঠ একটি উপশহর হবে, আপনারা সেই শহরের বাসিন্দা হবেন। আমি এই স্বপ্ন বুকে লালন করে আপনাদের মাঝে ছুটে এসেছি। কারণ রাজনীতি করি, মানুষের মধ্যে বিশ্বাস জন্মাতে হবে। আজকে যখন আমার নেত্রী শেখ হাসিনা এই চট্টগ্রাম থেকে রেল লাইন দেবে বলেছিলেন, স্বপ্নের মতো স্বপ্ন দেখতাম ঘুমিয়ে ঘুমিয়ে। আজকে রেল লাইন যখন কক্সবাজারে হাজার হাজার যাত্রী নিয়ে কক্সবাজারের সমুদ্র পারে নেমে যায়, যাত্রীরা যখন আনন্দে, বুক ভরা আনন্দে সাগরের নিঃশ্বাস নেয়, তখন আমাদেরও বুক ভরে যায়। কি দেখলাম, ব্রিটিশ পারে নাই, পাকিস্তান পারে নাই, আজকে রেল লাইন চকরিয়ার উপর দিয়ে কক্সবাজার চলে গেছে। এখন আপনারা ইতিমধ্যেই শুনেছেন ওই রেল লাইন এখন চকরিয়া দাঁড়াবে, সাহার মিলে দুরাহাজারা দাঁড়াবে, হারবান দাঁড়াবে। বদরখালীর মানুষও যদি মনে করে টিকিট কেটে কক্সবাজার যাবেন, চট্টগ্রাম যাবেন, ঢাকা যাবেন, চলে যেতে পারতেন, আর কোনো বাধা নেই এখন। এবং আপনি এই আগামী 26 তারিখ থেকে কেউ যদি আরাম করে ঢাকা যেতে চান রাত্রে, সেখানে আপনার স্লিপার কোচ ঘুমিয়ে ঘুমিয়ে আরামদায়ক কেবিন করে আপনি ঢাকা চলে যেতে পারবেন 26 তারিখের পরে।
কোরিয়া থেকে আরো 2-4টি বড় বড় কোচ নিয়ে এসেছেন, যেখানে আপনি সুন্দরভাবে যাবেন। আজকে আমার বিমানবন্দর টোটালি পরিবর্তন। এখন বদরখালীতে কেউ মধ্যপ্রাচ্য গেলে আর চট্টগ্রাম ঢাকা যায় না, কক্সবাজার এয়ারপোর্ট থেকে ঢাকা, ঢাকা থেকে মধ্যপ্রাচ্য, ঠিক কিনা বলেন? সুতরাং এই যে নতুন, এই যে স্বপ্ন জাগিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমি বিশ্বাস করি রাজনৈতিক নেতাদের একটা ঐক্য থাকা প্রয়োজন। এবং আমরা রাজনৈতিক নেতারা কিছু পাওয়া না পাওয়ার বেদনা নিয়েও আপনাদের মাঝে ছুটে এসেছি এই কারণে যে আমরা ঐক্য আছি, বদরখালীর মানুষ ঐক্য আছে। এই ঐক্যের ভেতর দিয়ে আমরা চকরিয়াকে জাগিয়ে তুলবো, চকরিয়াকে পৃথিবীর বুকে একটা সেরা উপজেলা আমরা ঘোষণা দেব। এই জন্যই আজকে আমি মনে করি এই নির্বাচন আমাদের জন্য অগ্নি পরীক্ষা। এই নির্বাচনে দাঁড়িয়ে কাউকে হুমকি দেওয়া, এই নির্বাচনে দাঁড়িয়ে বুটের পরে অমুক করব তমুক করব, মনে রাখবেন শেখ হাসিনা এমন একজন নেত্রী, যে নেত্রীর দৃষ্টি একবার যদি খারাপ নজর পড়ে তার কোনো উপায়দারি নেই। সুতরাং আপনারা হুমকি দামকি দিবেন না। হুমকির মধ্যে পড়ে গেছেন, অলরেডি এমপি পদ হারিয়েছেন, এখনো হুমকির মধ্যে আছেন। নেত্রী চোখ উল্টালে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং আমি মনে করি ভোটের বাজারে যার যার যোগ্যতা দিয়ে কথা বলুন, যার যার কি স্বপ্ন আছে স্বপ্ন নিয়ে কথা বলুন, চকরিয়া কিভাবে সাজাবেন সেটা নিয়ে কথা বলুন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান কিভাবে আপনি গড়ে তুলবেন সেভাবে জনগণের মধ্যে ছড়িয়ে দিন। তখন বুঝবে আপনি যোগ্য নেতা, আপনি দেশের কথা ভাবছেন। কিন্তু আপনার ওই সমস্ত কোনো স্বপ্ন নেই, কোনো চিন্তা নেই, শুধুমাত্র কি আমি হলে তোমাকে দেখাবো, আর তুমি না হলে আমরা কি করবো সেটা তো আমরা বলি না আপনাকে। সুতরাং আমি মনে করি সমাজে সকলে মিলে বসবাস করে শান্তির মধ্যে থাকাটাই বেটার। আমরা সকলে মানুষ, একে অপরের সাথে মিলেমিশে থাকবো, একে অপরের বিপদে আপদে থাকবো। আমি রেজাউল করিম এখন ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি কোন সম্পদের বড়াই নাই, কোন টাকার লোভ মাথায় নিয়ে চলি না। এখনো স্বপ্ন দেখি বদরখালী থেকে চকরিয়ার যে কোনো প্রান্তে, সারা বাংলাদেশে আমাকে চিনে, সারা জেলায় আমাকে চিনে, যে কোনো একজন মানুষ বিপদে হাত বাড়ালে আমিও হাত বাড়িয়ে দিই, পারি বা না পারি তাকে সাহস করে বলে আমি করে দেব। আমরা সেরকম কর্মী, আমরা কোনো দুর্বৃত্ত নই, আমরা কোনো অপরাজনীতির হুতা নই, আমরা কোনো দুঃশাসক নই। আমি মনে করি একজন রাজনীতিবিদ যদি ভালো হয় পুরা সমাজ শান্তিতে থাকতে পারে। রাজনীতিবিদরা যদি খারাপ হয় সেই সমাজে অশান্তি বিরাজ করে। পরিবারের মধ্যেও সেরকম একটা বউ যদি খারাপ হয় পুরা পরিবারে আগুন জ্বলে। আমাদের রাজনীতির মধ্যেও সেরকম। আসলে আমরা সুখে ছিলাম, আমরা শান্তিতে ছিলাম। এখানে নেতা ছিলেন আব্দুল হাকিম শাসী, এখানে নেতা ছিলেন আব্দুল হান্নান, এখানে নেতা ছিলেন এই জুবাইর ভাই এখনো বেঁচে আছেন, আব্দুল জলিল মাস্টার, প্রবীণ নেতারা এখনো, আমরা অনেকে বেঁচে আছে, অনেকে মারা গেছে, যাদেরকে আমি দেখতাম। আমাদের আদম ভাই ঘর থেকে বেরোতে পারে না। আমাদের অনেক অগণিত কর্মী যাদেরকে স্নেহ ভালোবাসায় বড় করেছি, যাদের পা ছুঁয়ে আমরা বড় হয়েছি। আমরা কোনোদিন কারোর সাথে হিংসা বিদ্বেষ করিনি, আমরা অপর রাজনীতিবিদদের সাথেও কোনোদিন খারাপ ব্যবহার করিনি। বদরখালী বাজারে আসলে আওয়ামী লীগ নেতাকে যেমন বুকে জড়িয়ে নিয়েছি, বিএনপির একজন বন্ধু আমার ইকবাল মারা গেছে, সে আমার বন্ধু কলেজ জীবনের, তাকে দেখলেও বুকে জড়িয়ে নিয়েছি। আমি কোনোদিন একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করে রাজনীতি করা বিশ্বাস করি না। মাঠে দাঁড়িয়ে যখন কথা বলবো, আমি যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলি, আমি যদি শেখ হাসিনার পক্ষে কথা বলি, শেখ হাসিনা যে যে উন্নয়ন করেছে, বাংলাদেশ দরিদ্র পীড়িত এক বাংলাদেশ, বাংলাদেশ এক ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াতো। আজকে শেখ হাসিনার আমলে বাংলাদেশ উন্নত হয়েছে। বাংলাদেশে এখন এমন কিছু অভাব নেই, মানুষ এখন না খেয়ে থাকে না, মানুষ অন্তত দুই বেলা পেট ভরে খেতে পারে, একদিন একবেলা খেলে একবেলা খেতে পারতো না। এই যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের কথা বলে যদি মানুষ আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগ করবে, আর যদি আওয়ামী লীগের দুষ্ত্রুটি দেখিয়ে দিয়ে মানুষ বিএনপি করে তাহলে মানুষ বিএনপি করে। এটা আমাদের করার কিছু নেই। আমরা সেভাবেই গণতান্ত্রিক পন্থায় একে অপরকে শ্রদ্ধা সম্মান করে যে রাজনীতি, সেই রাজনীতি শিখেছি। আমি মনে করি আজকে এখানে এই বুটের কারণে কেন এসেছি, আমি বিশ্বাস করি যেই দুর্বৃত্তের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, মানুষের উপর জুলুম করার যে রাজনীতি, এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এই ঘুরে দাঁড়ানোর জন্যই আমরা সকল নেতারা একমত হয়ে ফজলুল করিম সাঈদী যে আমাদের কথা শুনবে তাকে প্রাপ্তি দিয়েছি দোয়া কলম মার্কায়। আপনারা
আর কথা বাড়াবো না। আপনাদের আপনজন হিসাবে আমি সবসময় আপনাদের আপনজন মনে করি। একটা নির্বাচন করতে পারিনি, আরো কোনোদিন নির্বাচন করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমার জীবনে রাজনীতি হলো সেরা সম্পদ। রাজনীতি হলো মানুষের সাথে আমার সেতুবন্ধন। রাজনীতি হলো আমার স্বপ্নের ভুবন। যে রাজনীতির ভেতরে মানুষের কল্যাণ নিহিত, যে রাজনীতির চলার পথে মানুষের শান্তি নিহিত, যে রাজনীতির চলার কারণে পৃথিবীতে দেশে দেশে যুদ্ধ হয়, অশান্তি হয়, আবার শান্তি হয়, সেই রাজনীতি দিয়েই মানুষকে মন জয় করে থাকতে চাই। সুতরাং আমরা কি হলাম না হলাম, আমার ভাগ্যে যদি কালকে এমপি থাকে, ওই এমপি নে কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ গতবার যখন এমপি হয়েছেন, সেই এমপির ভরাইয়ে, এমপির অহংকারে দুনিয়া মানে নাই। কিন্তু এই এমপি কিভাবে হয়েছে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। সুতরাং এটা বলতে চাই না, এই অহংকার, এই গৌরবের পতন হয়েছে গত 7 জানুয়ারি। সুতরাং এই অহংকারী, এই গৌরব আল্লাহ সহ্য করে না। আমি এখনো কিন্তু অহংকার এবং গৌরব প্রতি জায়গায় জায়গায়। আমার দুলা হাজারাতে একজন মফজল আহমদ সৌদাগরের নাতি কলি, ছোট ছেলে, এখনো মাত্র 25-26 বছর বয়স, সে উঠতেছে, আস্তে আস্তে উঠতেছে, তাকে উঠতে দেয় নাই। এখন যখন সে দোয়াত কলমের পক্ষে হাজার হাজার মানুষ দিয়ে মিছিল করে, তখন বলে যে কলি তোমাকে ফুটতে দেব না। কিরকম প্রতিহিংসা পরায়ণ! আমার এখানে বিরোধী পক্ষ যারা, আরিফের বাইরে যারা আছে, তারাও যদি তাদের সত্য কথা মাঠে ময়দানে বলে, আমি কোনোদিন বলবো না তোমাদের ফুটতে দেব না। কারণ আল্লাহ যদি কাউকে ফুটিয়ে তোলে, আমার কোনো ক্ষমতা নাই তাকে বন্ধ করা। এরকম প্রতিহিংসা পরায়ণ একজন নেতা আরিফকে সহ্যই করতে পারে না। আরিফ এখন মাত্র 2বার চেয়ারম্যান হয়েছে, বয়স এখনো তরতাজা, যে কোনো সময় মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে। তাকে অসহ্য, তাকে অসম্মান, তার সাথে অশালীন ব্যবহার করার কি প্রয়োজন? তুমি তোমার রাজনীতি করো, আরিফ আরিফের রাজনীতি করো, আরিফ যেটা বিশ্বাস করে সেটা করো। আরিফের কাছে মাথায় হাত দিয়ে, বুকে হাত দিয়ে আদর করো। যদি বলো আরিফ তুমি তোমার সিদ্ধান্ত নিয়েছো, তুমি করো ভাই, আমার প্রতি কোনো অন্যায় করো না, হয়ে গেল তো। কিন্তু না, তাকে 2-4টা গালি দিতে হবে, তাকে মন্দ ভাষা ব্যবহার করতে হবে, সমাজের কাছে কটূক্তি করতে হবে। তাহলে কি এগুলো কুকুরেরা করে, ভালো মানুষ কোনোদিন করে না। কুকুরের চরিত্র যারা, তারাই এক একজন মানুষকে অসম্মান করতে পারে। আমার নেতা বঙ্গবন্ধু কোনোদিন, সবুর খান মুসলিম লীগের বিখ্যাত নেতা, এই সবুর খান পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু জেলখানায় বসে বঙ্গবন্ধুর কাছে চিঠি লিখলেন, মুজিব আমি তো কষ্টে আছি জেলের মধ্যে, আমার জন্য কিছু করো। সাথে সাথে পিএস পাঠিয়ে বলল, বন্ধু সবুর সে পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু জেলে সে কষ্ট আছে, তাকে একটু সাহায্য করো। জেলখানায় গিয়ে তার প্রয়োজনীয় চাহিদা পূরণ করে দিয়েছে। শাহজিউর রহমান অভাবনের প্রধানমন্ত্রী ছিলেন জিয়াউর রহমান আমলে, পাকিস্তানের পক্ষের লোক। শাহজিউর রহমান বিপদে পড়ল, বঙ্গবন্ধুর কাছে খবর গেল শাহজিজ কষ্ট আছে, তখন তার পরিবারের জন্য সহায় সম্পত্তি দিয়ে তাকে সাহায্য করলেন। এই কাজী জাফর আহমদ মারা গেছেন, শ্রমিকেরা তাকে ঘেরাও করে, হাজার হাজার শ্রমিক তাকে মেরে ফেলার জন্য উদ্যোগ নিয়েছেন। টেলিফোনে একটা টেলিফোন পেয়েছে, বঙ্গবন্ধুর গণভবনে ফোন করলেন, মুজিব ভাই আপনার শ্রমিকেরা আমাকে মেরে ফেলতে চায়। সাথে সাথে মানুষ পাঠিয়ে কাজী জাফরকে উদ্ধার করে নিয়ে এসেছিল। তার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব। সবাই বিরোধিতা করেছিল, কিন্তু আমরা তার কর্মী। আমরা সেখান থেকে শিক্ষা নিয়েছি। আমি আমার মতবাদ প্রকাশ করব, কিন্তু অন্য কারো মতবাদের কণ্ঠ চিপে ধরবো না, এটা আমরা শিখিনি। তাই আসুন, আগামী দিনে রাজনীতির সুবাতাস, নতুন করে রাজনীতি ফিরিয়ে আনার জন্য, একে অপরকে সম্মান জানানোর জন্য, একে অপরের সাথে সম্প্রীতির সাথে এক ইউনিয়নে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের ভালো নেতৃত্ব প্রয়োজন, ভালো নেতার প্রয়োজন।